হাই ফ্রেন্ডস, দীর্ঘ অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই ব্লগে আপনাদের জন্য রয়েছে একটা নতুন চমক। দেশের ভেতরে ঘোরা নয়, এবার গেলাম দেশের বাইরে। আমি যেই দেশে যাচ্ছি সেই দেশে আমাদের দেশ থেকে যেতে সময় লাগে 3 ঘন্টা 40 মিনিট। আমি কিন্তু এখন সেই দেশে পৌঁছে গেছি। ওপর থেকে সেই দেশের একটা শহর দেখতে কত সুন্দর লাগছে দেখুন। যাওয়ার 1 সপ্তাহ আগে আমি ভিসা করেছিলাম। ভিসা আপনার লাগবে, আর তা অ্যাপ্লাই করার 3-4 দিনের মধ্যেই আপনার বাড়িতে ভিসা পৌঁছে যাবে। এয়ারপোর্টে নেমে অবশ্যই কিন্তু ইমিগ্রেশনটা আপনাকে করতে হবে, আর এর জন্য পরে একটা লম্বা কিউ। ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার যেতে হবে হোটেলে। হোচিমিন এয়ারপোর্ট থেকে আমার হোটেলের ডিস্টেন্স 8 কিলোমিটার। সময় লাগলো ধরুন ওই 8 ঘন্টা মতন। আর টাকা লাগলো, সরি টাকা নয়, লেগেছে ডং, প্রায় 3 লক্ষ ডং। জানেন তো, এর আগে কখনো রুমের ভেতরে বাথটাব দেখিনি। এই হলো প্রথম রুম যেখানে আমি থাকছি, এবং রুমের ভেতরেই রয়েছে বাথটাব। কি মজার বলুন তো। আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিল, তাই পাশেই ছিল 7-Eleven। কিছু একটা মুখে দিয়ে রাতটুকু ঘুমিয়ে নিয়েছি। পরের দিন সকালবেলা উঠেই ছাদে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। এই হলো ব্রেকফাস্টের জায়গা। ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টের মধ্যে ভিয়েতনামিজ ফুড ছিল সবচেয়ে বেশি। তবে হ্যাঁ, ভিয়েতনামিজ ফুড যারা পছন্দ করেন না তারা রাইস বা নুডলসের বিভিন্ন আইটেমও ওখানে পেয়ে যাবেন। এছাড়া যেটা কমন বিভিন্ন হোটেলেই আপনি পেয়ে যাবেন, সেটা হলো ব্রেড, বাটার, স্ক্রাম্বলড এগ, অমলেটসের ভ্যারাইটি, এছাড়াও দুধ, কর্নফ্লেক্স, ফ্রেশ ফ্রুটস, আরও অনেক কিছু। আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছে করছিল, কিন্তু বেরোতে হবে তো সিটি ট্যুরের জন্য, সেজন্য আর বেশিক্ষণ থাকলাম না। চলুন এবার নিচে যাওয়া যাক। হাই ফ্রেন্ডস, আমি সুচিস্মিতা। ওয়েলকাম টু সুচি স্টোরি। গেস করুন আমি কোথায় আছি। আগে কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আমি আছি আজকে ভিয়েতনামের হোচিমিনে। আজকে আমার প্রথম দিন, আর আমি ঠিক আমার হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। হোটেল স্কাইজেম হোটেল। আজকে আমার প্রথম দিন, আর আমি এখানে বেরিয়ে পড়েছি সিটি ট্যুরের জন্য। হেঁটেই যাব, কারণ হোটেল থেকে সব কিছুর দূরত্ব খুবই কম। আমি প্রথমে যাব অপেরা হাউস। এইটা হচ্ছে সাইগনের রাস্তা। আপনারা আমার সঙ্গে ব্যাংকক বা থাইল্যান্ডের ওয়াকিং স্ট্রিটে ঘুরেছেন, এখন হোচিমিনের ওয়াকিং স্ট্রিট দেখুন, একদম ডিফারেন্ট। যেহেতু দিনের বেলা এবং ফেস্টিভ মোড চলছে, সেহেতু অত ভিড় নেই বা দোকানপাটগুলো খোলা নেই। রাত্রেবেলা কিন্তু এই জায়গাটা যথেষ্ট জমজমাট। হোচিমিন পুরো ফেস্টিভ মুডে মেতে উঠেছে। এত সুন্দর সাজানো দেখে স্বাভাবিকভাবে কৌতূহল হলো, তাই জিজ্ঞাসাবাদ করায় জানতে পারলাম চাইনিজ ক্যালেন্ডারের প্রথম দিন, অর্থাৎ চাইনিজ ক্যালেন্ডার অনুযায়ী তাদের নিউ ইয়ার এইভাবেই সেলিব্রেট করা হচ্ছে।
সাইগনের ধার থেকে বিভিন্ন জায়গায় খুব সুন্দর করে সাজানো। এবং আরও একটি জিনিস লক্ষ্য করলাম, বিভিন্ন দেশের কিয়স্ক বানানো রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে সবাই তাদের মতো করে ছবি তুলছে। এটা মালয়েশিয়া, এটা অ্যামেজিং থাইল্যান্ড, পুরো জনসমুদ্র। এই জায়গায় যখন ঘুরছিলাম তখন ভিয়েতনামিজ সং চলছিল ব্যাকগ্রাউন্ডে, বেশ ভালোই লাগছিল। কিন্তু আমি জানি না ব্লগ করার সময় যদি ভিয়েতনামিজ গান থাকে তাহলে কপিরাইট পাবো কিনা, সেই ভয়ে আর গানটা দিতে পারলাম না। এই গাছটি দেখে আমার যেন একবারেই মনে হলো আমাদের যেরকম হিন্দু মাইথোলজিতে কল্পতরু আছে, যার সামনে যেই উইশ করা যায় সেই উইশ পূরণ হয়ে যায়, সেই কল্পতরুর মতোই এই গাছটি লাগলো। এবং যাদের উইশ ফুলফিল হয় বা মনস্কামনা পূরণ হয় তারা কিছু না কিছু জিনিস এই গাছের নিচে রেখে যায়। পরে ম্যাপ ফলো করে দেখলাম সাইগন নদী থেকে পিপল কমিটি হল পর্যন্ত পুরো রাস্তাটাই ওরা এইভাবে সাজিয়ে রেখেছে। আর যেহেতু এটা ড্রাগন ইয়ার এবং উড ড্রাগন ইয়ার, রয়েছে কিন্তু বড় বড় ড্রাগনের চালচিত্র। আমাদের দেশে নতুন বছর পড়ার আগে প্রায় 25শে ডিসেম্বর থেকে শুরু হয়ে যায় আমাদের জাঁকজমক সেলিব্রেশন। এদের ক্ষেত্রেও কিন্তু একই রকম, এরাও কিন্তু এই নিউ ইয়ারের জন্য প্রায় 10 দিন ধরে তারা সেলিব্রেট করে। ওদিকটা গেলে সাইগন রিভার, আর এইখান থেকে দেখুন মেলাটা শুরু। এখানে এসে যদি একটু চিল আউট করতে চান তাহলে এর থেকে ভালো জায়গা হয়তো হতেই পারে না। এরা এরকম ঠাই রোদে দাঁড়িয়ে রয়েছে, আমাদের দেখতে হয়তো ভালো লাগছে, কিন্তু এই রোদের মধ্যে সারাটা দিন দাঁড়িয়ে থাকা কত কষ্টকর বলুন তো। প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার জুড়ে এই ওয়াকিং স্ট্রিটে সবাই আজকে নিউ ইয়ার সেলিব্রেট করছে। Continue. Happy New Year. Happy New Year. Hello.
অসাধারণ রাস্তাঘাট দেখুন, পুরো রাস্তা জুড়ে। এটা হলো পিপল কমিটি হল। এখানে টুরিস্ট আর নট অ্যালাউড, শুধুমাত্র গেস্ট আর মেম্বাররাই এখানে আসতে পারবে। কি সুন্দর রাস্তাটা দেখুন। আর আমাদের কলকাতায় যেরকম আগে ওই আইসক্রিম বিক্রি করতেন যারা, তারা এরকম ঘন্টি বাজাতেন, এখানেও এরকম ঘন্টি বাজাচ্ছে। ওয়াও, কি সুন্দর সাজিয়েছে দেখুন। অপেরা হাউসে আমি যখন সকালবেলা আসছিলাম, মানে ভোর 3টের সময় আসছিলাম, তখন দেখছিলাম সব রিহার্সাল হচ্ছে। বোধহয় আজকে সন্ধেবেলায় কোনো অনুষ্ঠান আছে। তো ন্যাচারালি অপেরা হাউসের ভেতরে এখন যাওয়া যাবে বলে আমার মনে হয় না, নো এন্ট্রি, তাই বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিলাম। হোচিমিনে আসলে আপনি এইরকম একটি বাসে সিটি ট্যুর করতে পারবেন। আমি যে হোটেলে ছিলাম সেখান থেকে পায়ে হেঁটেই সমস্ত ট্যুরিস্ট প্লেস ভিজিট করা যায়, তাই আমি বাসে যাইনি, হেঁটে গেছি। আর একটা অন্য দেশে এসে হেঁটে ঘোরার মজাই আলাদা। কত খরচা বা কি ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখান থেকে সোজা যাব সেন্ট্রাল পোস্ট অফিস, তারপরে যাব ক্যাথেড্রাল চার্চ। কিন্তু কোনটা আগে পড়বে আমার জানা নেই, যেতে যেতে আবিষ্কার করতে করতে যাব। এটা শুধু পোস্ট অফিস নয়, এখানে অনেক জিনিস পাওয়া যায়, নিউ মার্কেটের মতো গলি গলি। হ্যাঁ, প্রচুর গিফট আইটেম রয়েছে, যা খুশি চান পাঠাতে পারবেন। সাইগন সেন্ট্রাল পোস্ট অফিসের একদম কাছেই হলো এই ক্যাথেড্রাল। আপাতত রেনোভেশনের জন্য ডিসেম্বর 2024 অবধি এই ক্যাথেড্রাল বন্ধ থাকবে, তারপর সাধারণ লোকজনের জন্য এই ক্যাথেড্রাল খুলে দেওয়া হবে।
চার্চের সামনেটা রেনোভেশন হচ্ছে এবং এটা হচ্ছে চার্চের ব্যাক সাইড। এখানেও কিছুটা পোর্শন রেনোভেশন হচ্ছে। আপনি এই ক্যাথেড্রাল চার্চ আর পোস্ট অফিসটা একদম পাশাপাশি পাবেন। চার্চটাকে আপনার ডান হাতে রেখে সোজা এগিয়ে যেতে হবে। আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্স প্যালেস। দেখি সেটা কত দূর। হ্যাপি নিউ ইয়ার। এটি হলো ইন্ডিপেন্ডেন্স প্যালেস। এখানে ঢুকতে গেলে আপনাকে এন্ট্রি ফি দিতে হবে 65,000। আপনি যদি চান তাহলে এই জায়গাটা আপনি স্কিপ করতেই পারেন। এখানে তেমন কিছু দেখার নেই, শুধুমাত্র এই প্যালেসটাই রয়েছে আর ভেতরে কিছুটা পোর্শন গার্ডেন। সেটা আমি ক্যামেরায় আপনাকে দেখিয়ে দিচ্ছি। যদি মনে করেন তাহলে আইটিনারিতে এটা না রাখলেও পারেন। ইন্ডিপেন্ডেন্স প্যালেসের ভেতরটা খানিকটা এরকম বোটানিক্যাল গার্ডেনের মতো। ইন্ডিপেন্ডেন্স প্যালেসকে আপনার রাইট হ্যান্ড সাইডে রেখে সোজা এগিয়ে আসলে এখানে আরেকটা স্ট্রিট ফুডের জায়গা রয়েছে। আমি এখন যাব বন্ধন মার্কেট মানি এক্সচেঞ্জ করাতে। ও কি সুন্দর রিক্সাটা দেখুন। কি সুন্দর প্রত্যেকটা দোকান সাজানো দেখুন। আমি জানি না এটা সারা বছর এইভাবে সাজানো থাকে কিনা, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে হয়তো নিউ ইয়ারের জন্য এত সুন্দর এরা সাজিয়ে রেখেছে। আমি অনেকক্ষণ থেকেই ভাবছিলাম, অনেক কিছু দেখলাম, এখনো পর্যন্ত আমার চোখে একটাও স্যালন পড়েনি। বলতে বলতেই চোখের সামনে দেখলাম একটা ক্লিনিক। আমি অ্যাকচুয়ালি বুক স্ট্রিটের খোঁজ করছিলাম। এখানে দেখছি একটা বইমেলা চলছে। অ্যাকচুয়ালি ভাষা আমার পক্ষে বোঝা তো খুবই কঠিন। প্রচুর বইয়ের সম্ভার। বন্ধন মার্কেটে এসে গেছি। এবার আমি মানি এক্সচেঞ্জের জায়গা খুঁজছি। এখানে প্রচুর জায়গা আছে যেখানে মানি এক্সচেঞ্জ হয় বিভিন্ন জুয়েলারি শপে, কিন্তু পার্টিকুলার আমি একটা জায়গা দেখে এসেছি। এই দেখুন মার্কেটের ভেতরটা। এইখানে শুনেছি জিনিস পাওয়া যায়, খুব কমে পাওয়া যায়। এটা 3 নম্বর ইস্টার্ন গেট দিয়ে আমি ঢুকেছি।
অনেকেই বান্থান মার্কেটের সামনে বিভিন্ন জুয়েলারি শপ আছে, যে জুয়েলারি শপ থেকে মানি এক্সচেঞ্জ করান। বাট আই উইল সাজেস্ট ইউ, যদি আপনি মানি এক্সচেঞ্জ করাতে চান আর ঠিকঠাক দাম পেতে চান, তাহলে ওয়েস্টার্ন ইউনিয়ন বলে এই জায়গাটা রয়েছে কইচা, এইখানে মানি ট্রান্সফার হয় এবং বেস্ট রেট পাওয়া যায়। এই ওয়েস্টার্ন ইউনিয়নের এইখানে মানি ট্রান্সফার হয়। এই ভিডিওটা অনেকেই আমার রিলসে দেখেছেন। বান্থান মার্কেটের সামনে খুব সুন্দর করে এইভাবে সাজানো, তাই লোভ সামলাতে পারলাম না, কিছু ছবিও তুললাম আর রিলসও করলাম। ওয়ার রেমনেন্ট মিউজিয়াম, এখানে যুদ্ধের সময় ব্যবহৃত যে সমস্ত এয়ারক্রাফটগুলো ইউজ হয়েছে সেগুলোই এখানে সাজানো আছে। এর ভেতরে আরো অনেক কিছু আছে, তার আগে বাইরেটা দেখিয়ে নিই। ওয়ার রেমনেন্টস মিউজিয়ামে প্রথম ইন্দোচীন যুদ্ধ এবং ভিয়েতনাম যুদ্ধ সম্পর্কিত প্রদর্শনীগুলো রয়েছে। এই মিউজিয়ামে যুদ্ধের সময় যে যে অস্ত্র ব্যবহার করা হতো তার কিছু নিদর্শন রয়েছে। এক কথায় বলতে গেলে ভিয়েতনাম দেশ সম্পর্কে বা এই দেশের ইতিহাস সম্পর্কে জানার যারা আগ্রহী তারা কিন্তু এখানে আসতেই পারেন। এই মিউজিয়ামে না আসলে আপনারা বুঝতেই পারবেন না মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনামের যুদ্ধে ভিয়েতনামিজদের জীবন কতটা ভয়াবহ এবং কতটা দুঃখজনক হয়ে উঠেছিল।
1945 2 সেপ্টেম্বর ভিয়েতনামের ন্যাশনাল ডে বা জাতীয় দিবস উদযাপন করা হয়। মিউজিয়াম থেকে বেরোনোর পর যদি আপনার কিছু স্ন্যাক্স, কফি বা কিছু খেতে ইচ্ছে হয় তাহলে কিন্তু এখানে একটি ক্যাফেটেরিয়া আছে। মিউজিয়াম থেকে বেরোনোর পর প্রায় 15 মিনিট হাঁটতে হলো, তারপর পৌঁছলাম জালুই প্যাগোডাতে। সেদিন যদি ফোন না থাকতো আমার যে কি হতো কে জানে, হয়তো হোটেলে ফেরাই হতো না। সে আমার জন্য নিজের মোবাইল থেকে নিজে ডিসকাউন্ট কুপন অ্যাপ্লাই করে গ্র্যাব বুক করে দিয়েছিল। তো থ্যাংক ইউ সো মাচ ফং। এখনও আমরা খুব ভালো বন্ধু, আমাদের এখনও কথা হয়। কলকাতায় যেমন ওলা, উবের যে অ্যাপ রয়েছে, ভিয়েতনাম বা দেশের বাইরেও কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে। ভিয়েতনামে রয়েছে গ্র্যাব অ্যাপ। গ্র্যাবে আপনি গাড়ি, বাইক সমস্ত কিছু পেয়ে যাবেন। তার জন্য আপনাকে গ্র্যাব অ্যাপ বুক করে যেতে হবে এবং অবশ্যই আপনার নেট কানেকশন থাকতে হবে। এই যে দেখুন অপেরা হাউস, যাওয়ার সময় তখন কিছু হচ্ছিল না, আমার মনে হয় সারা রাত রিহার্সাল হয়েছিল বলে সবাই একটু রেস্ট নিচ্ছিল। আবার দেখুন তাদের রিহার্সাল শুরু হয়ে গেছে। আমি বাইকে যেতে যেতে তাদের রিহার্সালের কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। সকালে যখন সিটি ট্যুরের জন্য বেরিয়েছিলাম তখন কিন্তু রাস্তাঘাট একদম ফাঁকা, কিন্তু এখন দেখুন যত বেলা বাড়ছে তত আরও জাঁকজমক বেড়ে উঠেছে, রাস্তায় আরও যানবাহন চলাচল বেড়ে যাচ্ছে। সারাদিন প্রায় পায়ে হেঁটেই ঘোরা, ভীষণ ক্লান্ত লাগছিল, তাই হোটেলে ফিরে এসে একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়লাম রাতের হোচিমিন দেখতে। সাইগনের ধারে যখন আসলাম দেখতে পেলাম এরকম বড় বড় প্রচুর হোটেল। যাদের বাজেট একটু বেশি তারাই হোটেলগুলোতে থাকতেই পারে। সাইগনের ধার থেকে এরকম ছোট বড় নানান আকারের ক্রুজগুলো ট্যুরের জন্য বেরোয়। এগুলো কিন্তু অনেকগুলো বুফে ইনক্লুড থাকে। প্রতি ঘন্টায় একটা করে ক্রুজ থাকে, কিন্তু এটা আপনাদের মাথায় রাখতে হবে এখানে কিন্তু প্রচুর ভিড় হয়, তাই আগে থেকে টিকিট কেটে রাখতে হবে। যদি বিকেলে বেরোতে চান তাহলে অবশ্যই সকালবেলা যে কোনো একটা সময় এসে আপনাদের প্রেফারেবল টাইমে টিকিটটা বুক করে রাখতে হবে, নইলে কিন্তু টিকিট আপনারা পাবেন না। এই ক্রুজটা একেবারে সামনে থেকে ডলফিনের মতো দেখতে, এবং ভেতরে দেখুন কত মানুষজন রয়েছে। এটা কিন্তু ডিনার ইনক্লুডেড।
যারা ক্রুজের জন্য অপেক্ষা করছেন বা যারা ক্রুজে যেতে চান না, তাদের জন্যও কিন্তু এখানে ভ্যারাইটি অপশন রয়েছে খাওয়া দাওয়ার বিভিন্ন রেস্টুরেন্ট। এই কফি হাউসের কফি কিন্তু অসাধারণ, আর যারা চা ভালোবাসেন তাদের জন্যও রয়েছে চা এবং স্ন্যাক্সের ব্যবস্থা। সাইগনের পাশ থেকে রয়েছে পার্ক এবং এরকম একটি হাঁটার ব্যবস্থা। যারা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাবেন তাদের জন্য বসার ব্যবস্থাও কিন্তু রয়েছে। যারা মনে করেন একটা ইভিনিং ওয়াক করা যেতেই পারে বা ডিনার করার পর একটা নাইট ওয়াকের দরকার, তারা কিন্তু সাইগনের রাস্তা ধরে এইভাবে হেঁটে যেতে পারেন। এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে পেয়ে যাবেন প্রচুর স্ট্রিট ফুডের অপশন। যারা ভিয়েতনামিজ ফুড পছন্দ করেন কিংবা টেস্ট করতে চান, তারা কিন্তু এই স্ট্রিট ফুডগুলো টেস্ট করতেই পারেন। প্রত্যেকটাই কিন্তু অসাধারণ এবং প্রত্যেকে এরা হাইজিনের ভীষণভাবে খেয়াল রাখে। এরপর ডিনার সেরে হোটেল ফেরার পালা। কালকে সকালবেলা আবার বেরোতে হবে খুব তাড়াতাড়ি। হোচিমিন শহরের এই ব্লগ এখানেই শেষ। আবার দেখা হবে আরেকটি ব্লগে। সেই ব্লগে কিন্তু রয়েছে আরও রোমাঞ্চকর জিনিস। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের যদি আমার এই ব্লগ ভালো লেগে থাকে, তারা প্লিজ দেরি না করে আমার চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। টাটা।